class 7. I hope you're all fine, and this year we have a very different Eid, as we are all staying home for the pandemic throughout the world. I hope you are all following our lectures on our YouTube channel. Eid Mubarak to all. This is Jannatul Firdaus, assistant teacher, English, Engineering University, Girls School and College. I welcome you all to our online class. Previous lecture, I have discussed the scene passage from model question 27, and from this text we have solved the MCQ, if you can remember. Then I have also given you some homeworks number 2 to 5. Today I am going to give the solution of this homework. This is new lecture, lecture 4 on model question 27, Kobita's village. So let's start. If you can remember, this was the passage. This is also a scene passage, and you have to write these 5 questions, answer of these 5 questions from number 2. তোমাদের নাম্বার 2 নম্বরে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে এবং এখানে 5টি কোয়েশ্চেন দেওয়া থাকবে। সেই কোয়েশ্চেনগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি কোয়েশ্চেনের মার্কস হবে 2 করে, তাহলে টোটাল 10 মার্কসের আনসার করতে হবে নাম্বার 2 থেকে। তাহলে 2 এর ফার্স্ট কোয়েশ্চেন ছিল, ওয়াই ডিড পল গো টু সুন্দরপুর হাই স্কুল? পল কেন সুন্দরপুর হাই স্কুলে গিয়েছিল? পল ওয়েন্ট টু, যেহেতু তোমাদের ওয়াই ডিড ছিল, তো সেখানে তোমাদেরকে গো এর পাস্ট ফর্ম লিখতে হবে। যেহেতু ডিড ছিল তাই উত্তরে এসে তোমাদেরকে ওয়েন্ট লিখতে হবে। পল ওয়েন্ট টু সুন্দরপুর হাই স্কুল টু মিট দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস দেয়ার। পল সুন্দরপুর হাই স্কুলে গিয়েছিল সেখানকার শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ করতে। নাম্বার 2, ওয়াই ডিড হি এক্সপ্লেন টু দ্য স্টুডেন্টস? হোয়াট ডিড হি এক্সপ্লেন টু দ্য স্টুডেন্টস? সে ছাত্রছাত্রীদের কাছে কি এক্সপ্লেন করেছিল বা ব্যাখ্যা করেছিল? আমরা প্যাসেজ থেকে জানতে পেরেছি, হি এক্সপ্লেইনড টু দ্য স্টুডেন্টস হাউ দে উড ফাইট এগেনস্ট আর্সেনিক পয়জনিং। সে ছাত্রছাত্রীদের কাছে ব্যাখ্যা করেছিল কিভাবে তারা আর্সেনিক বিষক্রিয়া বিরুদ্ধে বা আর্সেনিক বিষের বিরুদ্ধে বা বিপক্ষে যুদ্ধ করবে। অর্থাৎ আর্সেনিক বিষকে বা বিষক্রিয়াকে তারা কিভাবে মোকাবেলা করবে, এই সমস্যাটিকে কিভাবে তারা মোকাবেলা করবে। নাম্বার 3, হোয়াট ডাজ হি অলওয়েজ টেক উইথ হিম? সে সবসময় তার সাথে কি নিয়ে যায়? হি অলওয়েজ টেকস হিজ ক্যামেরা উইথ হিম। তোমরা এখানে লক্ষ্য করলে দেখো, এখানে আমি টেক্স লিখেছি, টুক লিখিনি। আর এখানে প্রত্যেকটি ক্ষেত্রে ওয়েন্ট ভার্ব, মূল ভার্বের পাস্ট ফর্ম লিখেছি, V2 লিখেছি ওয়েন্ট, এখানেও V2 এক্সপ্লেন্ড, কিন্তু এখানে এসে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম লিখেছি। কেন লিখেছি? কারণ এখানে যদি কোয়েশ্চেনগুলো লক্ষ্য করো, ফার্স্টে নাম্বার 1-এ এখানে ডিড ছিল, নাম্বার 2-তেও ডিড, 3-তে ডাজ, 4 এবং 5 অর্থাৎ 3, 4, 5 এখানে ডাজ দিয়ে প্রেজেন্ট ফর্মে লিখেছে। সো তোমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, যখন তোমরা আনসার লিখতে যাবে তখন তোমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে কি পাস্টে নাকি প্রেজেন্টে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তোমরাও উত্তরটি সেই অনুসারে দেওয়ার চেষ্টা করবে। সো যেহেতু ডাজ ছিল, তাহলে আমরাও এখানে উত্তরে লিখব, হি অলওয়েজ টেক্স হিজ ক্যামেরা উইথ হিম। ডাজের এসটি এখানে বসে যাবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং ক্লাসেও আমি তোমাদেরকে ভার্ব সম্পর্কে যখন ব্যাখ্যা করতে গিয়েছি তখন এই বিষয়গুলো আমি তুলে ধরতাম। নাম্বার 4, হোয়াট ডাজ দ্য টিচার্স ওয়ান্ট টু হায়ার ফর পল? শিক্ষকরা পলের জন্য কি ভাড়া করতে চেয়েছিল? নাম্বার 4, দ্য টিচার্স ওয়ান্ট টু হায়ার আ রিক্সা ফর পল। শিক্ষকরা পলের জন্য একটি রিক্সা ভাড়া করতে চেয়েছিল। নাম্বার 5, হোয়াট ডাজন্ট পল লাইক? পল কোন জিনিসটি পছন্দ করে না? পল অথবা হি, তোমরা যেভাবে লিখতে চাও। নাম্বার 5-এ হি ডাজন্ট লাইক রাইডিং রিক্সা। সে রিক্সা চড়তে পছন্দ করে না। তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে এখানে গ্রামারটা কীভাবে ব্যবহার করা হয়েছে। ফার্স্টে ডাজন্ট লেখা হয়েছে, দেন লাইক লেখা হয়েছে, দেন রাইডিং লেখা হয়েছে।
এই কাজটি সে করতে পছন্দ করে না। এখানে ডাজন্ট লাইক টু রাইড রিক্সা, এই যে এখানে রাইডিংয়ের ক্ষেত্রে তোমরা টু রাইড টু প্লাস V1 লিখতে পারবে, অথবা সরাসরি রাইডিং ভার্বের সাথে আইএনজি যোগ করেও এটাকে পার্টিসিপল অর্থাৎ একে নাউন হিসেবে তোমরা লিখতে পারবে। রিক্সায় চড়া এই কাজটি, তাহলে একটি কাজের নাম দেওয়া হয়েছে রিক্সায় চড়া, এটাকে নাউন বানিয়েও তোমরা একে লিখতে পারবে। সে রিক্সায় চড়া পছন্দ করেনি। এখানে রাইডিং এই সেন্টেন্সের জন্য এটি ভার্বের চেয়েও বেশি নাউন হিসেবে কাজ করেছে। একটা ভার্ব কখনো নাউন বা কখনো অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, দুইভাবে কাজ করতে পারবে, অর্থাৎ সে ভার্ব হিসেবেও কাজ করতে পারে, নাউন হিসেবেও কাজ করতে পারবে, অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারবে। এখানে নাউন হিসেবে কাজ করেছে, কাজের নাম। In number 3, if you can remember, there was an unseen passage about Muhyiddin Jahangir, and from this number 3 you have to complete a table with the information from the passage. Here I'm going to give you the answer of the table. First, Captain Muhyiddin Jahangir, তার সম্পর্কে এখানে কিছু ওয়ার্ডস বা সেন্টেন্স বা কিছু ক্লুজ দেওয়া আছে, তোমাদেরকে সেই উত্তরগুলো এখানে লিখতে হবে প্যাসেজ থেকে বের করে। হি ওয়াজ বর্ন ইন, তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় বা কত সালে? ইন 1949 ইন বরিশাল ডিস্ট্রিক্ট, তিনি বরিশাল ডিস্ট্রিক্টে বা বরিশাল জেলাতে 1949 সালে জন্মগ্রহণ করেন। তো তোমরা যে কোনো দুটোর একটি লিখতে পারবে, এটা কোনো অথবা পুরোটাই লিখতে পারবে, এখানে কোনো প্রবলেম নেই। তোমরা সালটিও লিখতে পারবে, আবার বরিশাল ডিস্ট্রিক্ট অর্থাৎ শুধু জেলা স্থানটিও লিখতে পারো, অথবা শুধু সালটিও লিখতে পারো, অথবা দুটো একসাথেও লিখতে পারবে, কোনো প্রবলেম হবে না, যে যেটা যেভাবে লিখতে পারো সমস্যা নেই। হি জয়েন্ট দ্য আর্মড ফোর্সেস অ্যাজ এ ক্যাডেট ইন, তিনি আর্ম ফোর্সেসে সেনাবাহিনী বা সামরিক বাহিনীতে ক্যাডেট হিসেবে জয়েন করেন 1967 সালে, যে ইন 1967 ইন নাম্বার বি। দেন হি ওয়াজ অ্যান অফিসার অফ দ্য মুক্তিবাহিনী, তিনি মুক্তিবাহিনীতে অফিসার ছিলেন ইন সেক্টর 7, এটা তোমরা টেক্সটেই পাবে, তিনি 7 নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর অফিসার ছিলেন। হি ডাইড ইন, তিনি মারা গিয়েছিলেন ইন 1971, আমরা জানি তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ডিসেম্বর মাসে মৃত্যুবরণ করেন, তাহলে আমরা এখানে ইন 1971। দেন হি ওয়াজ ব্যারিড, তাকে দাফন করা হয়েছিল বা কবর দেওয়া হয়েছিল নিয়ার সোনা মসজিদ প্রিমাইসেস, সোনা মসজিদের প্রাঙ্গণে অথবা আঙিনায়। প্রিমাইসেস হচ্ছে আঙিনা বা প্রাঙ্গণ বা উঠান, তো সোনা মসজিদের প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে। নাও দেয়ার ইজ আনাদার প্যাসেজ, unseen passage from number 3, this is B, and from this passage there will be true false. সবসময় তোমরা ট্রু ফলস লেখার ক্ষেত্রে অবশ্যই বোল্ড লেটারে, যে কোনো কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে বোল্ড সেন্টেন্সে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে এগুলো পড়ে দেখবে। যেমন এখানে লেখা হয়েছে, নাও রিড দ্য ফলোইং স্টেটমেন্টস, রাইট T in your answer script. If the statement is true, write F. If the statement is false, if false, write the correct answer. You do not need to copy the statement in your script, only the corresponding number of the statement will do. আচ্ছা, তোমাদেরকে এখানে যদি স্টেটমেন্ট সত্য হয় তাহলে ট্রু লিখবে, অর্থাৎ টি লিখতে পারো, আবার তোমরা স্পেলিং করে টি আর ইউই সেটাও লিখতে পারবে, এখানে কোনো প্রবলেম নেই। সো আর হচ্ছে যদি ফলস হয় তাহলে অবশ্যই তোমাদেরকে কারেক্ট আনসারটা বা কারেক্ট স্টেটমেন্টটা লিখে দিয়ে আসতে হবে। সো আই এম গোয়িং টু স্টার্ট দিস ওয়ান নাও। ফার্স্ট, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ডাইড বিফোর লিবারেশন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্বাধীনতার পূর্বেই মারা গিয়েছিলেন। আমরা জানি এই আনসারটি সত্য, কারণ তিনি আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বেই যুদ্ধ চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেছিলেন। সো দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। দেন নাম্বার 2, মতিউর রহমান ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হাইয়েস্ট স্টেট অনার ফর হিজ এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স ইন হিজ জব, মতিউর রহমানকে তার পেশায় অসাধারণ নৈপুণ্যের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়েছিল। তো আমরা জানি তার
পারফরমেন্সের চেয়েও তার স্যাক্রিফাইস বা তার উৎসর্গ অর্থাৎ দেশের প্রতি তার যে প্রেম, দেশপ্রেম এবং তার আত্মোৎসর্গ ছিল, তার কারণেই তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা অর্থাৎ বীরশ্রেষ্ঠ প্রদান এই পদবি দান করা হয়েছিল। সো আমরা লিখব ফলস অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ মতিউর রহমান ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হাইয়েস্ট স্টেট অনার ফর হিজ স্যাক্রিফাইস ফর দ্য নেশন। জাতির জন্য তার ত্যাগ স্বরূপ বা তার আত্মত্যাগের সম্মানস্বরূপ তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়েছিল। নাম্বার 3, মতিউর রহমান ওয়াজ এ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক। দেশপ্রেমিক, তাহলে আমরা জানি এই স্টেটমেন্টটি ট্রু। সো নাম্বার 3 ইজ ট্রু। দেন নাম্বার 4, মতিউর রহমান ওয়াজ বর্ন ইন পাকিস্তান। আমরা জানি এই স্টেটমেন্টটি সঠিক নয়, কারণ তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। সো দ্য আনসার ইজ, কারেক্ট আনসার ইজ মতিউর রহমান ওয়াজ বর্ন ইন ঢাকা। Then last one, Motiur's dead body was found near the crash site. From the reading of the text, প্যাসেজটি রিড করে বা পড়ে আমরা জানতে পারি যে তার বডি ক্র্যাশ সাইটের পাশেই পাওয়া গেছিল। সো দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। নাম্বার 5 is true. Number 4, here you will get a clues with clues. The clues are given in the box and you have to write the correct answer. So I'm going to tell you the answer along with the question. আমি প্রশ্নের সাথে তোমাদেরকে উত্তরটি বলে দিব এবং অর্থটাও বলে দিব। অর্থটি আমি আগের লেকচারে এক্সপ্লেন করেছি, তাহলে আমি শুধুমাত্র উত্তরটি তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি, সলিউশনটি দিয়ে দিচ্ছি। There are 6 seasons in বাংলাদেশ। এখানে তোমরা আনসারগুলো চেক করতে পারো। সিজনস, I like all the seasons but I like spring. Number B, most. Spring is my favorite. Number C, favorite season, and perhaps it is favored to all. Here number D, springs come to us with many pleasant things. Number E, and beautiful scenes and sounds. I like this season for many reasons. Number F, reasons. অর্থাৎ আমি এই সিজনকে বিভিন্ন কারণে পছন্দ করি, এই মৌসুমটিকে আমি বিভিন্ন কারণে পছন্দ করি বা ভালোবাসি। দ্য সামার ইজ এ সিজন অফ টেরিবল হিট। আমরা জানি গ্রীষ্ম হচ্ছে খুব ভয়াবহ গরমের একটি মৌসুম। এভরিবডি ফিলস আনইজি। সবাই এই সময়টাতে খুবই আনইজি ফিল করে, অর্থাৎ তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, খুবই অস্বাচ্ছন্দ্য বোধ করে। ডিউরিং দ্য রেইনি সিজন দ্য রোডস বিকাম মাডি। মাডি অর্থ হচ্ছে কর্দমাক্ত। এই যেখানে তোমরা আনসারটিও দেখতে পারবে আই নাম্বারে, বিকাম মাডি অর্থাৎ কর্দমাক্ত হয়ে পড়ে। দেয়ার ইজ ওয়াটার এভরিওয়্যার। নাম্বার জে, লাস্ট ওয়ান, সব জায়গায় শুধু পানি আর পানি থাকে। আশা করি তোমরা এটির উত্তরটি বুঝে নিয়েছ। নাও নাম্বার 5 তোমাদেরকে একটি বক্স দেওয়া হয়েছিল। এখানে তোমাদের কলাম এ এবং বি, কলাম এ এবং বিতে কিছু সেন্টেন্সের অংশ দেওয়া হয়েছে এবং দুটো অংশকে তোমাদেরকে সঠিকভাবে লিখতে হবে। সো আমি এখানে সরাসরি উত্তরটি তোমাদেরকে বলে দিচ্ছি আর তোমরা প্রশ্নটি উপরে দেখে নিতে পারো। ফার্স্ট ওয়ান, once upon a time two friends were passing by a forest. Number 2, they were talking about their love for each other. Number 3, suddenly a bear came there. Suddenly a bear came there. Number 4, the first friend climbed up a tree. The latter couldn't climb up a tree. এখানে তোমাদেরকে আমি কিছু ভার্বস নিয়ে যদি ডিসকাস করি ছোট্ট করে, যে দেখো দুই বন্ধু কি করেছিল, ওয়ার পাসিং বাই আ ফরেস্ট, তারা একটি বনের পাশ দিয়ে যাচ্ছিল। এখানে যেহেতু সাবজেক্ট আছে তাহলে তোমাদেরকে কি করতে হবে, যেহেতু আমরা একটা সেন্টেন্সের সাধারণ
স্ট্রাকচার জানি যে প্রথমেই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, অথবা সাবজেক্ট ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ, যদি মূল ভার্ব থাকে অ্যাডজেক্টিভ বসবে, বা কখনো অ্যাডভার্ব। এভাবে আমরা ফিল আপ করে থাকি, বা কখনো কখনো কমপ্লিমেন্ট বসে। তো একটা জেনারেল রুলসের ক্ষেত্রে সাবজেক্টের পরে যেহেতুই ভার্ব আসে, তো এখানে ভার্বগুলি আমরা লক্ষ্য করলে দেখি ক্লাইম্ব আপ এ ট্রি, কেম দেয়ার, ওয়ার পাসিং, ক্লাইম্বড। এই 4টি অপশনে ভার্ব আছে। তাহলে এখন কোন অপশনটি সবচেয়ে ভালো হয়? এমন তো হতে পারতো টু ফ্রেন্ডস ক্লাইম্ব, এটা হয় কারণ যদি ফ্রেন্ডস এস হয়, প্লুরাল হয়, তাহলে বর্তমানকালে আমরা ক্লাইম্ব ব্যবহার করি। আবার পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আমরা ব্যবহার করতে পারো টু ফ্রেন্ডস কেম দেয়ার, কিন্তু এটা কোনোভাবেই হয় না। টু ফ্রেন্ডস ক্লাইম্ব আপ এ ট্রি, এটি হতে পারে, একটি সম্ভাবনা থাকে। ক্লাইম্বড আপ এ ট্রি, তারা চড়লো, এটাও হতে পারে। কিন্তু সবচেয়ে ভালো হয় টু ফ্রেন্ডস ওয়ার পাসিং বাই এ ফরেস্ট, তারা একটি বনের পাশ দিয়ে যাচ্ছিল, তার মানে একটি কাজ তারা সম্পন্ন করলো। তোমরা অবশ্যই যদি কখনো কোনো ম্যাচিংয়ে একটি সেন্টেন্সের সমস্যা হয়, তাহলে সেটাকে একটু স্কিপ করে রেখে বাকিগুলো মিলিয়ে ফেলার চেষ্টা করবে। দেখা যাবে 3টা বা 4টা মিলে ফেললে অন্যটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। যেটাকে তোমাদের কঠিন মনে হয় সেটাকে একটু রেখে দিবে, সেটা নিয়ে সময় নষ্ট না করে অন্যগুলো সলভ করে ফেলবে, দেখবে যে সেটা অটোমেটিক্যালি হয়ে যায়। সো এখন পরেরটা যদি দেখি, দে ওয়্যার টকিং। আবার একটা জিনিস দেখো, যেহেতু ধরো সাপোজ তুমি প্রথম সেন্টেন্স পাচ্ছ না, কিন্তু পরেরটি তোমরা লক্ষ্য করলেই এখানে ভার্বের ক্লুটা খুঁজে পাওয়া যায়। এখানে দুজন বন্ধু ছিল, এর পরিবর্তে আমরা প্রোনাউন দে ইউজ করলাম পরের সেন্টেন্সে, তারপর ওয়্যার লিখেছি, টকিং লিখেছি, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াসে ছিল। তাহলে এই যে এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, এটাও অটোমেটিক্যালি ফার্স্ট সেন্টেন্সের সাথে চলে আসবে। তাহলে এখানে এমনিতেই বোঝা যাচ্ছে ওয়্যার পাসিং বাই এ ফরেস্ট হবে ফার্স্টটি। তারপর সেকেন্ড, দে ওয়্যার টকিং অ্যাবাউট, তারা কথা বলছিল, কি নিয়ে কথা বলছিল? কোনো কিছু একটা নিয়ে। ক্লাইম্ব আপ, কেম দেয়ার, ওয়্যার পাসিং, ক্লাইম্ব, 4টার কোনোটাই কোনোভাবে কখনোই হয় না এর সাথে, শুধুমাত্র একটা ছাড়া, এই যে দেয়ার লাভ ফর ইচ আদার। তাহলে এখানে নাম্বার 2তে এটি হবে সঠিক আনসার। দেন সাডেনলি, হঠাৎ করে একটি বিয়ার কি করলো? আসলো বা কিছু একটা করলো। সো বিয়ার যেহেতু ক্লাইম্ব আপ করেনি, গাছে ওঠেনি, সে কী করতে পারে? সে সেখানে চলে আসলো, কেম দেয়ার। বন্ধুরা আগে থেকেই বনের পাশ দিয়ে যাচ্ছিল, আর সেখানে একটি ঘটনা ঘটলো। সো এখানে দেয়ার দেখো তোমরা বুঝতে পারবে যে এই বিয়ার বা ভাল্লুকটি কী করলো? সেখানে চলে আসলো। দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধুটি। আচ্ছা, এরপরে আরেকটা যদি পরেরটি একটু দেখি, তারপরে আমি বলছি দ্য লেটার কুডন্ট। তার মানে পরেরটি দেখলে বোঝা যায় যে সে কিছু একটা পারেনি, কিন্তু প্রথম বন্ধুটি সেটা করেছে, অর্থাৎ দুজনের অপোজিট কিছু এখানে বসবে, অর্থাৎ একজন এটা পেরেছে এবং আরেকজন সেটা পারেনি। এভাবে তোমরা ইউজ করার চেষ্টা করবে। দ্য ফার্স্ট ফ্রেন্ড, তাহলে প্রথম বন্ধুটি কি করেছিল? ক্লাইম্বড আপ আ ট্রি, প্রথম বন্ধুটি গাছে চড়ে গিয়েছিল বা গাছে চড়ে গেল। দ্য লেটার, পরের জন, এখানে লেটার মানে হচ্ছে পরের বন্ধুটি, অর্থাৎ সেকেন্ড যে ফ্রেন্ডটি ছিল সে। দ্য লেটার কুডন্ট, সে কী করতে পারলো না? ক্লাইম্ব আপ আ ট্রি। যখন আমরা কুড নট, শুড নট, শ্যাল নট, উইল নট, ক্যান নট এই মোডাল ভার্বগুলো ব্যবহার করব, অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, 8টি মোডাল ভার্বের মতো রয়েছে। এই মোডাল ভার্বগুলো আমরা যখন লিখব, নটের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ V1 বসবে। তাহলে এভাবেও কিন্তু তোমরা 5 নাম্বারটি খুব সহজেই মিলিয়ে ফেলতে পারো, কুড নট ক্লাইম্ব আপ আ ট্রি। তো এখানে জাস্ট একটু এক্সপ্লেন করে দেওয়া, যাতে তোমাদের আনসিন টেবল থাকলে তোমরা খুব সহজে সেটি আনসার করতে পারো। নাও লাস্ট ওয়ান, there is a rearrange in number 6. Here is the answer, you can check it with your homework. I'm just reading the answer here. First one, planets are not stars. প্ল্যানেট অর্থাৎ গ্রহ, গ্রহগুলো কোনো তারা নয়। They have no light of their own, তাদের নিজস্ব কোনো আলো নেই। They can only reflect the sun's light, তারা শুধুমাত্র কি করতে পারে? রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলন করা,
তারা সূর্যের আলোকে প্রতিফলিত করতে পারে। অর্থাৎ সূর্যের গায়ে তাদের আলো পড়ে, আর আলো পড়ে বলে আমরা তাদেরকে দেখতে পাই। সেটা আলোর প্রতিফলন ঘটাতে পারে। Their number is 9. তাদের সংখ্যা রয়েছে কয়টি? 9টি। Venus is one of them. ভেনাস তাদের মধ্যে একটি বা অন্যতম একটি। It is a beautiful planet. এটি খুব সুন্দর একটি গ্রহ। It is often called the evening star. একে অনেক সময় সন্ধ্যা তারা বলা হয়। It has a light. এটির আলো রয়েছে। It is also called the morning star. একে শুকতারাও বলা হয়। It is not really a star. কিন্তু এটি মূলত আসলে কোনো তারা নয়। সো তোমরা এভাবে তোমাদের আনসারটি লিখতে পারো। That's all for today. Thank you so much for watching the lecture, and if you have any problem you can write your comments and share it with me. So till my next lecture, stay safe, stay home. Allah Hafiz.